টোটোমারিজমকে এই যে টোটোমারিজম এই টোটোমারিজমকে বলা হয় হচ্ছে গতিশীল সমানুতা। টোটোমারিজমকে গতিশীল সমানুতা বলা হয়, গতিশীল সমানুতা বলা হয়। এখন গতিশীল সমানুতা কেন বলা হয় আমরা এটা বলবো। পাশাপাশি এই টোটোমারিজমকে কিটো-ইনল সমানুতাও বলা হয়, কিটো-ইনল সমানুতা, কিটো-ইনল সমানুতাও বলা হয়। কেন বলা হয় সেটাও আমরা বলবো। কিটো-ইনল সমানুতা বলা হয়, তাহলে কিটো-ইনল সমানুতা বলা হয় এবং হচ্ছে গতিশীল সমানুতা বলা হয়। কেন বলা হয় এই জিনিসগুলো আমরা বলবো টোটোমারিজমের ক্ষেত্রে। ছোটোবেলায় থাকতে কোথাও ঘুরতে গেলে ঘোরার পর যখন বাসায় আসতাম তখন আম্মু বলতো যে সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছিস। তো পৃথিবীতে কোনো কোম্পানির মালিক যদি আমরা নাও হতে পারি, টোটো কোম্পানির মালিক কিন্তু আমরা সবাই হয়েছি এবং আমরা সবাই কিন্তু টোটো কোম্পানির সিইও হতে পারছি। তো ইনশাআল্লাহ আমরা মনে রাখবো যে এই টোটোমারিজমটা, সেই টোটোমারিজমটা আসলে কি, এটাকে গতিশীল সমানুতা বলা হয় এবং যেটাকে কিটো-ইনল সমানুতাও বলা হয়। একটু কষ্ট করে আমরা মনে রাখবো। এইখানে যদি আমরা দেখি যে এই টোটোমারিজমের ক্ষেত্রে আমরা একটা উদাহরণটা খেয়াল করবো। একটা উদাহরণ যেমন আমরা দেখতে পাচ্ছি CH3C ডাবল বন্ড ও CH2 এবং একটা হাতকে আমরা এই পাশে, একটা হাতকে আমরা এই সাইডে এইচ করে দিলাম। অর্থাৎ আমি যেভাবেই কোনো যৌগ লিখি না কেন আমাকে জাস্ট খালি মনে রাখতে হবে কার্বনের 4টা হাত ঠিকঠাক মতো পূর্ণ আছে কিনা, তাহলেই কিন্তু আমার যৌগটা মোটামুটিভাবে ঠিক আছে। কার্বনের 4টা হাত, অক্সিজেনের 2টা হাত, এইগুলো ঠিকঠাক মতো আছে কিনা। তাহলে আমি এই যে যৌগটা লিখছি, যে যৌগটাকে বলা হয় আমরা প্রোপানন বলে থাকি, প্রোপানন। তো প্রোপানন বলে থাকি যৌগটাকে। এখন এই যে প্রোপানন যে যৌগটা, এই যৌগটাই কিভাবে গতিশীল সমানুতা কাজ করতেছে, কিটো-ইনল সমানুতা কাজ করতেছে, এই ব্যাপারটাকে আমরা একটু বোঝার ট্রাই করি। এখন এই যৌগটাই আমরা দেখতে পাচ্ছি কার্বন এবং অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন আছে, কার্বন এবং অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন আছে। কার্বন এবং অক্সিজেনের মধ্যে যেহেতু এখানে দ্বিবন্ধন আছে, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের কাছে মনে হচ্ছে যেহেতু দ্বিবন্ধন তার মানে একটা সিগমা আর একটা পাই। আমরা কিন্তু সবসময় মনে রাখবো যে কোনো একটা যৌগের মধ্যে যদি একটা বন্ধন থাকে তার মানে সিগমা বন্ধন, ওইটা শুধুই সিগমা বন্ধন, এখানে আর কোনো পাই বন্ধন নাই। যদি একটা বন্ধনের পর আরও 2টা বন্ধন থাকে, অর্থাৎ একটা বন্ধন থাকলে সিগমা, আর বাকি এটার উপর যদি আরও 2-3টা থাকে তখন সেগুলো কিন্তু পাই বন্ধন হয়ে যায়। তার মানে আমি এই যৌগের মধ্যে দেখতে পাচ্ছি কার্বন এবং অক্সিজেনের মধ্যে আমার এখানে কিন্তু দ্বিবন্ধন আছে, তার মানে একটা পাই বন্ধন, অপরটা সিগমা বন্ধন। সিগমা বন্ধন খুবই শক্তিশালী বন্ধন, পাই বন্ধন দুর্বল, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, দুর্বল বন্ধন। পাই বন্ধন এবং সিগমা বন্ধনের তুলনায় পাই বন্ধনকে খুব সহজভাবেই ভাঙা যায়। এখানে যে আমরা কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে দ্বিবন্ধন দেখতে পাচ্ছি, কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে দ্বিবন্ধনটা, এই বন্ধনটাই একটা সিগমা একটা পাই বন্ধন। এর মধ্যে যখন পাই বন্ধনটা ভেঙে যাবে তখন এইখান থেকে 2টা ইলেকট্রন, একটা পাই বন্ধন আমরা মনে রাখবো যে একটা বন্ধন গঠনের জন্য 2টা ইলেকট্রনের প্রয়োজন হয়, আবার ওই বন্ধনটা ভাঙলে 2টা ইলেকট্রন মুক্ত হয়ে যায়। তার মানে আমার এইখানে যদি আমি কার্বন এবং অক্সিজেনের মধ্যে পাই বন্ধনটা যখন ভেঙে যাবে, অর্থাৎ একটা পাই বন্ধন যখন ভেঙে যাবে তখন পাই বন্ধনটা ভেঙে গেলে এখান থেকে 2টা ইলেকট্রন মুক্ত হবে, অর্থাৎ ইলেকট্রন 2টা যখন মুক্ত হয়ে যাবে এখন এই 2টা ইলেকট্রনকে কে নিবে? এই 2টা ইলেকট্রনকে সেই নিবে যার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বেশি। এখানে কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি সেজন্য এই 2টা ইলেকট্রনকে, অর্থাৎ এই 2টা ইলেকট্রনকে কিন্তু অক্সিজেন নিয়ে নিবে। যখন অক্সিজেন এই 2টা ইলেকট্রনকে নিয়ে নিবে ফলে অক্সিজেন কিন্তু নেগেটিভ হয়ে যাবে, অক্সিজেন নেগেটিভ হয়ে যাবে। আর যখন অক্সিজেন নেগেটিভ হয়ে গেল তখন কার্বন অবশ্যই কী হয়ে যাবে? কার্বন পজিটিভ হয়ে যাবে, কারণ যে ইলেকট্রন নেয় সে নেগেটিভ। তাহলে অপর পক্ষের যে মৌলটা সেই মৌলটা অবশ্যই পজিটিভ, তার মানে কার্বন এখানে পজিটিভ হয়ে যাবে, অক্সিজেন নেগেটিভ। আর যখন কার্বন পজিটিভ হয়ে যাবে তখন কার্বনের মধ্যে কিন্তু ইলেকট্রনের ক্ষুধা থাকবে। কেন ইলেকট্রনের ক্ষুধা থাকবে? কারণ কার্বন যখন পজিটিভ তখন এটাকে আমরা বলে থাকি হচ্ছে ইলেকট্রোফাইল বলে থাকে। তার মানে এই যে ইলেকট্রোফাইল, এই ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রোফাইল মানে হচ্ছে যাদের প্রতি ইলেকট্রনের ভালোবাসা আছে, যারা ইলেকট্রনকে ভালোবাসে। এখন কারা আসলে ইলেকট্রনকে ভালোবাসতে পারে? যারা পজিটিভ তারাই ইলেকট্রনকে ভালোবাসতে পারে। তার মানে এই যে পজিটিভ এইটাই হচ্ছে ইলেকট্রোফাইল, কারণ এই ইলেকট্রনকে ভালোবাসতেছে, কারণ এই ইলেকট্রনের ঘাটতি রয়েছে, এই ইলেকট্রনের ক্ষুধা রয়েছে, অভাব রয়েছে। এখন এই কার্বনটা যে করে হোক চাইবে আশপাশের থেকে যে কোনো জায়গা থেকে ও 2টা ইলেকট্রন তার কাছে নিয়ে আসতে। তো
এটা কিভাবে হওয়া সম্ভব? ও দেখবে যে কার্বন যেহেতু পজিটিভ, ও দেখলো যে হাইড্রোজেন অপর পক্ষের যে কার্বন পাশে যে কার্বনটা আছে ওই কার্বনের মধ্যে যে হাইড্রোজেন এবং কার্বনের মধ্যে যে বন্ধনটা আছে এবং এই বন্ধনের যে দুইটা ইলেকট্রন আছে এই বন্ধনটাকে ভেঙে ওই দুইটা ইলেকট্রন হচ্ছে কার্বন তার কাছে নিয়ে নিবে, এই দুইটা ইলেকট্রন তার কাছে নিয়ে নেবে। ফলে কার্বন পজিটিভ থেকে কার্বনের ইলেকট্রনের ক্ষুধা মিটে যাবে। যখন কার্বনের ইলেকট্রনের ক্ষুধা মিটে যাবে, কার্বন যখন এই দুইটা ইলেকট্রন নিয়ে নেবে তখন হাইড্রোজেন হয়ে যাবে হচ্ছে পজিটিভ। আর হাইড্রোজেন যখন পজিটিভ হয়ে যাবে তখন ও মুক্ত হয়ে ও এর সাথে যুক্ত হবে। যখন ও এর সাথে যুক্ত হবে তখন হয়ে যাবে OH, অর্থাৎ এই হাইড্রোজেনটা চলে আসবে এখানে OH হয়ে যাবে। আর এখানে কার্বনের এই দুইটা ইলেকট্রন নেওয়ার কারণে এখানে কার্বনের ইলেকট্রনের ক্ষুধাটাও মিটে যাবে। এই যে ইলেকট্রনের ছড়াছড়ি, ইলেকট্রনের যে গতিশীলতা, এই জন্য এটাকে গতিশীল সমাণু বলা হচ্ছে। ইলেকট্রনের এই যে ছোটাছুটি গতিশীলতা, এই জন্য এটাকে আমরা বলতেছি গতিশীল সমাণু। তাহলে এখান থেকে যৌগটা কি হতে পারে? যৌগটা হবে হচ্ছে এরকম যে আমরা দেখতে পাচ্ছি CH3, এই যে এখানে CH3 আছে, CH3 দিছি, এখানে কার্বন কিন্তু এখন ইলেকট্রনের ক্ষুধা নাই, তারপরে কার্বন কিন্তু পজিটিভ না, জাস্ট কার্বন কার্বন এবং এইখানে একটা বন্ধন, এখানে কিন্তু একটা আগে ছিল দ্বিবন্ধন, এখন কিন্তু একটা বন্ধন এবং সেটা হচ্ছে O, নেগেটিভ ছিল H এখানে আসছে, ফলে পজিটিভ হয়ে গেছে, OH হয়ে গেছে। এবং পরবর্তীতে হাত, এই যে এই হাতটা হচ্ছে এই যে আমরা বসাইছি, পরে কার্বন ছিল, এই যে কার্বনটা, পরে হাইড্রোজেন ছিল দুইটা CH2, এটা আমরা বসাইলাম। এই যে যৌগটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমার এই যৌগের যে গাঠনিক, এই যৌগের যে আণবিক সংকেত, এই যৌগের যে আণবিক সংকেত আমি যদি খেয়াল করি কয়টা কার্বন আছে? 3টা কার্বন, 1 2 3, 3টা কার্বন আছে, 3টা কার্বন আছে এবং হাইড্রোজেন আছে হচ্ছে 3 3 6 6 ও এরকম করে একটা যৌগ। তার মানে এই যৌগের যে আণবিক সংকেত, এই যৌগের যে আণবিক সংকেত এইটা, তাহলে এই যৌগের আণবিক সংকেত কি সেম কিনা আমরা যদি দেখি, হ্যাঁ সেম। আমাদের এখানেও হাইড্রোজেন আছে কয়টা? 2টা 3টা, 2টা আর একটা 3টা আর এই যে 3টা 6টা, তার মানে C3H6O। এটাও কিন্তু সিমিলারভাবে এর আণবিক সংকেতও যা, এটার এই গাঠনিক সংকেতের আণবিক সংকেতও যা, এই গাঠনিক সংকেতের আণবিক সংকেতও তাই। তার মানে এরা যেহেতু আণবিক সংকেত দুইটারই সেম, কিন্তু গঠনগত ভিন্নতা, দুইটারই কিন্তু গঠনগত ভিন্নতা, এখানে কিন্তু এর গঠন আর এর গঠনে কিন্তু ভিন্নতা রয়েছে। যেহেতু গঠনগত ভিন্নতা, এই জন্য এরা পরস্পরের গাঠনিক সমাণু, পাশাপাশি এরা টোটোমারিজম, এবং এটাকে গতিশীল সমাণু বলা হয় এই জন্য কারণ ইলেকট্রনের গতিশীলতা রয়েছে সেজন্য। এখন কিটোইনল সমাণু বলা হয় কেন? কিটোইনল বলা হয় কারণ এই যে ইলেকট্রনের গতিশীলতার জন্য এই যে যৌগটা তৈরি হয়েছে, এই যৌগটা মধ্যে কি আছে? অ্যালকোহল আছে আর কি আছে? অ্যালকোহল আছে। পাশাপাশি যেহেতু কিটোন থেকে এটা তৈরি হয়েছে, তো এই জন্য এটাকে আমরা বলতেছি কিটোইনল সমানুতা। এই ইলেকট্রোফাইল, এই কার্বনটাকে কিন্তু অনেক সময় আমরা, যেহেতু কার্বন পজিটিভ, যেহেতু এটাকে ইলেকট্রোফাইল বলতেছি, পাশাপাশি এটাকে কিন্তু কার্বোক্যাটায়নও বলা হয়, কার্বোক্যাটায়নও বলা হয়। একটু কষ্ট করে আমরা মনে রাখবো, আশা করি আমরা বুঝতে পারছি। যখন এই বিষয়টা আমাদের হয়ে গেল, তখন একটা জায়গায় কিন্তু আমরা একটু খেয়াল করব, এইটা, সেটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি এখানে কি প্রত্যেকটা কার্বনের কি 4টা বন্ধন বা 4টা হাত ঠিকঠাক মতো কি মেনটেন আছে কিনা। তো আমরা যদি দেখি এই কার্বনের কিন্তু হাইড্রোজেন 3টা, এই একটা, 4টা মেনটেন আছে। এই কার্বনের এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত এবং এই হাত আরেকটা মেনটেন আছে, এই পাশে গেছে, এই পাশে গেছে, এই পাশে। তাহলে এই কার্বনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3টা হাত, কিন্তু আমরা জানি কার্বনের কিন্তু 4টা হাত থাকতে হবে। যেহেতু কার্বনের 4টা হাত থাকতে হবে, মানে এইখানে আমাদের দ্বিবন্ধন বসাতে হবে, আশা করি আমরা বুঝতে পারছি। এই ছিল আমাদের টোটোমারিজম সমানতার উদাহরণ। ইনশাল্লাহ আমরা পারবো। তো দেখা হবে পরবর্তী ক্লাসগুলোতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।